কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ ছিল প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন যে বক্তব্য রেখেছেন সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই জবাবি ভাষণে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 40 আসনও পাবে কিনা সন্দেহ রয়েছে। কংগ্রেসের আসন পাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সুরে মমতার সুরেই কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোটকে কটাক্ষ করে লাগাতার হাত শিবিরকে নিশানা করেছেন তিনি এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে আজকে বলেছেন যে কংগ্রেসের জমানায় তলানিতে পৌঁছে গিয়েছে অর্থনীতি, দলিতদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করেছে কংগ্রেস এবং তার পাশাপাশি পরিবারতন্ত্র, জরুরি অবস্থা, বিবিধ বিষয় নিয়ে আজকে আক্রমণ করা হয়েছে কংগ্রেসকে। এই দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কংগ্রেসের আসন সংখ্যা কম, সাম্প্রতিকতম নির্বাচনে তেলেঙ্গানা ছাড়া যে কংগ্রেসের কোনো নির্বাচনী সাফল্য নেই, সেই কংগ্রেসের বিরুদ্ধেই বিজেপির সর্বোচ্চ নেতা বা প্রধান মুখ নরেন্দ্র মোদী এত আক্রমণ কেন করছেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। সেই বিষয় নিয়ে চর্চা তো হবেই। তার পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী ফের একবার হাওড়াতে তার একটি কর্মসূচি ছিল এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার আশ্বস্ত করেছেন যে রাজ্যের যে মানুষ 100 দিনের টাকা থেকে বঞ্চিত হয়েছেন, কেন্দ্র টাকা দেয়নি বলে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলবে এবং সেই টাকা তিনি দেবেনই, এই প্রাপ্য তিনি দেবেনই, এই দাবি তিনি আরও একবার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন সেখানেও অনেকগুলো প্রশ্ন রয়েছে। একদিকে যেমন রাজ্যের ভাড়ারে তাতে কতটা চাপ পড়বে, কিভাবে এই 7,000 কোটি টাকা ব্যবহার করবেন, কোন খাত থেকে, সেই বিষয় যেমন উঠছে। তার পাশাপাশি যে রাজ্যকে 100 দিনের কাজে 1 নম্বরে রাখে কেন্দ্রীয় সরকার, তাদেরই টাকা কেন্দ্রীয় সরকার কেন আটকে রাখছে এতদিন ধরে, সেই প্রশ্ন উঠছে। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি প্রথমেই দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। রয়েছেন আমাদের সঙ্গে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আলী হোসেন আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে যে আলোচনায় যাব তা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যেভাবে আক্রমণ করেছেন কংগ্রেসকে, সেই আলোচনায় যাব এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কি এই যে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য 40 আসন পাওয়া নিয়ে সংশয় প্রকাশ, সেই বিষয়টিকেই প্রধানমন্ত্রী কিভাবে ব্যবহার করেছেন তার বক্তব্যে আমরা প্রথমে দেখে নেব সেই সংক্রান্ত প্রতিবেদন। সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে, আজ তোমাদের এত অহংকার। বাংলায় জোটে নাজেহাল কংগ্রেস, ইন্ডিয়ার শরিক তৃণমূলের একলা লড়াইয়ের বার্তায় অস্বস্তিতে হাত শিবির। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় জবাবি ভাষণের শুরু থেকেই প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। বলেন ভোটের আগেই ইন্ডিয়া জোটে চ্যালেঞ্জের মুখে কংগ্রেস, আর সেই চ্যালেঞ্জ এসেছে বাংলা থেকে। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, और पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কিভাবে দেখছে এই রাজ্যের কংগ্রেস? একটা কথা উনি যেটা বলেছেন তৃণমূলের রেফারেন্স টেনে, আসলে তৃণমূল এবং ওনার কথার মধ্যে কোনো তফাৎ হয় না, কারণ রাজনৈতিক ভাবে তাদের পড়াশোনাটা তো একই RSS এর স্কুলে। তারা দুজনেই চায় কংগ্রেস মুক্ত ভারত, আর উনি তার বাংলার মুখ্যমন্ত্রী চায় কংগ্রেস মুক্ত বাংলা। ফলে একই ভাষায় কথা বলবে, একই সুরে কথা বলবে, একই রকম কথা বলবে, এই তো সব। তাতে আমাদের কিছু এসে যায় না। ভারতবর্ষের মানুষ তার দৈনন্দিন জীবন জীবিকার উপরে, তাদের অভিজ্ঞতার উপরে ভোট দেবে। জোটের এই টানাপোড়েনে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি। নরেন্দ্র মোদীর নাম শুনলে, তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায়।
কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন। ইন্ডিয়া জোটে শেষ পর্যন্ত কে কে থাকবে তা নিয়ে সংশয় রাজনৈতিক মহলের। উত্তরপ্রদেশ, বাংলা, দিল্লি, পাঞ্জাবে কিভাবে হবে আসন রফা? জোট শরিকদের মধ্যে এই মত পার্থক্যের মধ্যেই কংগ্রেসকে অল আউট অ্যাটাক মোদির। কলকাতা টিভি। কংগ্রেস এবং তৃণমূল জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের শরিক। এখন একটি জোটের মধ্যে থেকে এক শরিক যদি অন্য শরিকের বিরুদ্ধে কথা বলে, তাহলে খুব স্বাভাবিকভাবেই জোটের বিরুদ্ধে যারা রয়েছে তাদের হাতে সেই বক্তব্য অস্ত্র হয়ে ওঠে, এবং সেই অস্ত্র হয়েও উঠেছে। প্রধানমন্ত্রী আজকে সেই অস্ত্রকেই হাতিয়ার করেছেন তাঁর বক্তব্যে। আমি আসবো প্রথমে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপি কি তাহলে তৃণমূল কংগ্রেসের ভাষাতেই কথা বলছে? তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য এই বিষয়ে? না অঙ্কুর, দেখো, বিষয়টা হচ্ছে যে আবেগ দিয়ে তো রাজনীতি হয় না। নিশ্চয়ই আবেগ রাজনীতির একটা উপাদান হতে পারে, কিন্তু দিনের শেষে যখন নির্বাচনী ভিত্তিক যে রাজনীতি, সেখানে আমাদের মানুষের কাছে যেতে হবে, সেখানে ভোট বাক্সতে যে ভোটের যা প্রতিফলন হবে তার মাধ্যমে কতজন প্রতিনিধি কোন দলের যাচ্ছে সেটাই ঠিক হয়। তো তাহলে গালভরা কথা অনেক কিছু বলা যায়। আমি একটু আগে একজন কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য শুনছিলাম যে কংগ্রেস মুক্ত পশ্চিমবাংলা না কংগ্রেস মুক্ত বাংলা। আচ্ছা, 3% এসছে শুনলাম নাকি, তারপরেও একজন বিধায়ক সে আমাদের দলে চলে এসছে, তাহলে আর মুক্ত হওয়ার বাকিটা কি আছে? তো নিজেদের দাম্ভিকতাটা একটু নমনীয় হওয়া উচিত। আজকে এটাই আমার নেত্রী বলেছে। আজকে আমরা যদি দেখি ভারতবর্ষের নির্বাচনী পাটিগণিত, তাহলে 230-40টা সিট আছে যেখানে কংগ্রেসের এই বিজেপির বিরুদ্ধে একমাত্র দল সেটা হচ্ছে কংগ্রেস। সেখানে তৃতীয় কোনো শক্তি বা কোনো ব্যক্তি বা কোনো দল নেই। আরও 50-60টা এরম সিট আছে যেখানে তৃতীয় শক্তি অত্যন্ত গৌণ, অত্যন্ত অপ্রাসঙ্গিক। তার মানে সারা ভারতের লোকসভাতে 543টা আসনের মধ্যে 300টা এমন আসন আছে যেখানে সরাসরি মুখোমুখি বিজেপি এবং কংগ্রেস। তাহলে কংগ্রেসকে এইসব জায়গায় নিজেদের যে শক্তি সেটা প্রদর্শন করতে হবে। বর্তমানে যদি আমি লোকসভার পাটিগণিত দেখি, তাহলে বিজেপি এখানে 17টা বা 22টা বাদ দিয়ে সবকটাই বিজেপি জিতে আছে। মানে কংগ্রেসে ওই 230-এর মধ্যে 17 আর বাকি 60টার মধ্যে বোধহয় 3টে না 4টে, তাহলে 21-22টা, আর অপরদিকে বিজেপি 280টা। তাহলে এটা তো কোনো দাঁড়াবার কোনো জায়গাই থাকে না। আপনি সেখানে কংগ্রেসের বিরুদ্ধে মনোসংযোগ করছে যেখানে বারবার বিজেপি, সেখানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মনোসংযোগ না করে অন্যান্য আঞ্চলিক দল, ছোট দলকে ডিস্টার্ব করার পরিকল্পনা নিচ্ছে, যেই বক্তব্যটা একটু আগে আমরা কংগ্রেসের একজন মুখপাত্রের মুখে শুনলাম। আমি কয়েকটা বলি, বিজেপির পার্সপেক্টিভটা কি? বিজেপির পার্সপেক্টিভটাও ওরকম। বিজেপি যে তাহলে কৃষাণু, এই যে ঔপনিবেশিকতা বা দলিত বিরোধী পরিবারতন্ত্র, এই যে অভিযোগগুলো একের পর এক এসছে, ব্রিটিশ রাজের তাবেদার, যে কথাগুলো আজকে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে, তৃণমূল কি সেগুলো সাপোর্ট করে, সহমত পোষণ করে? না, আমি বলছি কংগ্রেসের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া মানে বিজেপির সাথে দাঁড়ানো বা বিজেপিকে সমর্থন করা নয়। এটা খুব সরল বা চটুল রাজনীতি হয়ে যাবে যদি এটা কেউ অভিযোগ আমার উপর লাগায়। এখানে বিজেপি যেটা করছে, বিজেপি কি যে কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছিল সেটা কি শুধুমাত্র হাত চিহ্ন সরে পদ্ম ফুল চলে আসবে এবং সব কংগ্রেসীরা বিজেপিতে চলে যাবে? না হলে হেমন্ত বিশ্ব শর্মা, যার পুরো ডিএনএ কংগ্রেসের, সে বিজেপির একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যা যা অভিযোগ আজকে প্রধানমন্ত্রীর মুখে শুনছি, সেই আজকে পরিবারবাদ হোক, সেই দুর্নীতি হোক, সেই কংগ্রেসি কালচার হোক, সবের একটা ভালো এপিটোমের নাম হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের এই রাজ্যে যদি দেখি ঘরানাতে আজকে পরিবারতন্ত্র কি, শুভেন্দু অধিকারী পরিবারতন্ত্রের বাইরে নাকি? এত সব বাদ দিলাম, জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। তো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান
জয়সার মাপকাঠিটা কি? পরিবারতন্ত্রের ভিত্তি, নাকি উনি খুব ভালো ক্রিকেটার, ভালো ক্রিকেট প্রশাসনের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছে? এইগুলো খুব সরল এবং চটুল কথা প্রধানমন্ত্রীর থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম উনি বলবেন উনি 10 বছরে কত মানুষকে চাকরি দিয়েছেন, 10 বছরে কত ক্ষুধার ইন্ডেক্সে ভারতকে কত ভালো জায়গায় নিয়ে গেছেন উনি। আমরা তো দেখলাম 10 বছরে আমরা অত্যন্ত করুণ জায়গায় 126টা দেশের মধ্যে 111 স্থানে দাঁড়িয়ে আছি। উনি এইগুলোর খতিয়ান দিন না, আমাদের পাশের রাজ্যের রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটা উন্নতি হয়েছে সবাই আমাদের উপর খেপে বসে আছে। আসবো একবার আলী হোসেন সাহেবের কাছে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আলী সাহেব, যেটা জানতে চাইবো আপনার কাছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভাষায় কেন বিজেপি কথা বলছে আজকে? দেখুন, তৃণমূল কংগ্রেসের ভাষায় বিজেপি বলছে না। মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপিরও নেতা। উনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলেছে কংগ্রেসের যে দুর্দশা চলছে সারা দেশ জুড়ে, 40টি আসন পাবে কিনা সন্দেহ আছে। আজকে সারা দেশ জুড়ে সেটা মানুষ দেখছে। 1, 2 নম্বর হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে নিয়ে এখানে বলতে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস 40 পার হবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কি 4খানা আসন জিততে পারবে? 4খানা জিততে পারবে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, সেটা যদি বাংলার মানুষ দয়া করে তাহলে 4 পেতে পারে। কিন্তু সেই জন্যই যেটা বলতে যাচ্ছি, অন্যের যাত্রা ভঙ্গ করার আগে নিজের জায়গায় আগে দেখে নিন যে আপনি কোন জায়গায় অবস্থান করছেন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবার আমাদের যে স্মিথ আমরা 35 আমরা টার্গেট করেছি। বাংলার মানুষ আমাদেরকে 35টি আসন দিয়ে আমরা এবার দিল্লিতে যাব এবং আমাদের যে দীর্ঘদিনের যে দাবি বাংলার উন্নয়ন, সেই বাংলার উন্নয়ন আমরা এইবারের মোদিজির সরকারে আমরা সেটা দেখতে পাবো। বেশ, আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায় আরও একজন বিশিষ্ট অতিথি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে আলোচনা আমাদের এখানে চলছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি নিশ্চয়ই জানেন যে 40 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আদৌ 40 আসন পাবে কিনা বলে যে সংশয় প্রকাশ করেছিলেন, আজকে সেই বক্তব্যকেই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনিও একই রকমভাবে সংশয় প্রকাশ করেছেন। কি বলবেন? খুব ভালো লাগছে শুনে যে দিদি এবং মোদির মুখে একই কথা, একই স্বর। দিদি তুলে দিচ্ছে স্বর, সেই স্বর নিয়ে সুর মেলাচ্ছেন নরেন্দ্র মোদী। দেখুন, মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন সারা ভারতবর্ষে কংগ্রেস কটা সিট পাবে, এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। যে নিজের দলের সর্বভারতীয় তকমাটা পর্যন্ত খুইয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী কিংবা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে না মানুষের রায়, জনগণের রায় কোন দিকে যাবে। তারা ঠিক করে দেবে না কংগ্রেস কটা আসন পাবে। জনগণ আমাদেরকে যটা আসনে জেতাবে আমরা তটা আসনে জিতবো। আমরা বলবো না আপকি বার 400 পার, আপকি বার 300 পার, আপকি পার 200 পার। মানুষ ভোট দেবে, জনগণের রায়ের উপরে বিশ্বাস রাখতে হবে। জনগণ যা রায় দেবে সেই অনুযায়ী আমরা সিট পাবো। সেটা একটা রাজনৈতিক একটা জায়গা থেকে যেমন এক্সিট পোল হয়, কিসের ভিত্তিতে হয়? এক্সিট পোল হয় ইতিহাসের ভিত্তিতেই তো, ইতিহাসের গর্বেই তো ভবিষ্যতের বীজ না। লেট মি ফিনিশ অঙ্কুর। যেগুলো এক্সিট পোল হয়, সেই এক্সিট পোল ধরো কোনো একটা জায়গার একটা এপিসেন্টার করে নিল, সেই এপিসেন্টারকে কেন্দ্র করে ধরো 60,000 পিপলের মধ্যে ওরা সেই এলাকাটায় একটা ইয়ে করলো। বাংলায় 3% ভোট, একজনও বিধায়ক নেই, এবং সেই জায়গা থেকে বাংলায় কংগ্রেসের আসন সংখ্যা কি হতে পারে? এবং গোটা দেশে আপনাদের লাস্ট 3টে মানে রাজ্যে আপনারা ক্ষমতা হারিয়েছেন। রায়ের উপর তো বিশ্বাস রাখতে হবে। আমরা তো বলছি আমরা বাংলায় 8টা সিট পাবো, আমরা বাংলায় 8টা সিট পাবো। তা আমরা বাংলায় 4 জন্য 8টা সিট চেয়েছিলাম ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, মমতা ব্যানার্জির কাছে 8টা সিট চাওয়া হয়েছিল। তাতে উনি বলেছে 8টা সিট দিতে পারবো না, 2টো সিট দেবে। যে 2টো সিট আমরা জিতেছি, সেই 2টো সিট তো আমরা বিজেপি তৃণমূলের সাথে এমনি লড়াই করে জিতেছি। আমরা সেটা এমনি লড়াই করে জিতেছি। তার মানে আমরা বলবো তাহলে তোমরা 22টা সিটে জিতেছো, তাহলে তোমরা 22টা সিটে লড়াই করো, তোমরা বাকি সিটে লড়াই করো না। তোমরা বাকি সিটে হেরেছো, বাকি 20টা সিটে। তৃণমূল তো বাকি 20টা সিটে হেরেছে, হিসাবে তো সেটা বলে। তাহলে আমি বলি তৃণমূল যেন বাকি 20টা সিটে না লড়ে, 22টা সিটে লড়েছে, 22টা সিটেই জিতেছে। এই যে আজকে একের পর এক আপনাদের বলা হয়েছে যে নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরুর চিঠি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তারপরে বলেছেন কংগ্রেসের জমানায় অর্থনীতি তলানিতে পৌঁছে গিয়েছে, দলিতদের প্রতি আপনাদের দলের যে ব্যবহার, এই প্রত্যেকটি আমি একটু এইবার বলি।
স্ট্যাটিস্টিক্স দেখে খুব ভালো হলো উনি যেগুলো বললেন। আমি একটু মনে করাতে চাই, আজকে ভারতবর্ষে ৪৫ বছরে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতবর্ষ এখন উন্নততর এগিয়ে আছে, প্রগতিশীল ভারতবর্ষ নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে। নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে ভারতবর্ষের সাম্যবাদ অক্ষুণ্ণ হয়েছে, অসাম্যতা হচ্ছে। কিরম অসাম্যতা? 1% মানুষের কাছে ভারতবর্ষের 40% সম্পত্তি পৌঁছে গেছে। ভারতবর্ষের 90% মানুষের টাকা 1% মানুষের কাছে গেছে। অসাম্যবাদ হয়েছে, তার মানে সাম্যবাদ নষ্ট হয়েছে। সেই সাম্যবাদ নষ্ট করার জন্য দায়ীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি যখন গ্যারান্টি দিচ্ছেন সব গ্যারান্টি ওনাকে নিতে হবে। আজকে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি, আজকে ইনফ্লেশন রেট এত বেশি, আজকে যে মধ্যবিত্ত ঘরের লোকেরা যারা বাড়ি গাড়ি মিনিমাম যারা যেটুকু যা করে ইএমআইতে মানে ঋণে নিয়ে ইএমআই দেয়, সেই ইএমআই চড়ে গেছে, চড়া সুদ হয়ে গেছে। আজকে এক একটা আজকে রেল ভারতবর্ষের সবথেকে মুনাফাযুক্ত মানে সম্পদ। সেই রেল আজ এক একটা পার্ট করে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে, প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হচ্ছে। রেল সেল, আজকে এলআইসির কথা উনি বলেছেন, আমি একবার ওনাকে মনে করিয়ে দিতে চাই। উনি বলছেন এলআইসির আজকে শেয়ার বাজারে সবচেয়ে বেশি দাম। আজকে শেয়ার এলআইসির বাজারে কেন দাম? 18% শেয়ার কিন্তু তুলে দিয়েছে বেসরকারের হাতে। আজকে সরকারি যে সমস্ত সংস্থাগুলো ছিল, কার অনুমতি নিয়ে? জনগণের অনুমতি নিয়েছে, জনগণের রায় নিয়েছে, না রাজ্যসভা নিয়েছে না লোকসভা নিয়েছে। তারা একা সমস্ত ডিসিশন নিচ্ছে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে তারা যা বিল পাচ্ছে পাস করাচ্ছে। আজকে তিনি আরেকটা মারাত্মক অভিযোগ করেছেন, যেটার বিরুদ্ধে আমার বলার, সেটা হচ্ছে তিনি বলেছেন আমরা কি ইংরেজদেরকে ভালোবাসি, তাই আমরা পিনাল কোডগুলো চেঞ্জ করিনি। তার জন্য আজকে উনি সিআরপিসি আইপিসি সমস্ত চেঞ্জ করে ন্যায় সংহিতা নাম দিয়েছে। ওনার মনুসংহিতা স্ট্যাবলিশ করার খুব চিন্তা। উনি চাইছেন আমি 2/3 মেজরিটি স্টেট যদি দখল করি, এইভাবে কেনাবেচা করে হর্স রাইডিং করে আমি সংবিধানটাকেই বদলে দেবো ভারত। দেখা যাক, আপনার অভিযোগ আমরা শুনলাম, আমরা সেই আলোচনাতে ফিরবো। বিজেপি তৃণমূল কংগ্রেসের মতামত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র আসন নিয়েই কটাক্ষ করেননি, পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে তার একগুচ্ছ অভিযোগ। অর্থনীতি তলানিতে চলে গিয়েছে, ব্রিটিশ রাজের তাবেদারি করেছে এই কংগ্রেস, তারপর দলিতদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই কংগ্রেস, তাদেরকে আরও পেছনে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। একের পর এক অভিযোগ। দলিতদের বিষয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করে, আমরা একবার শোনাবো। जिस कांग्रेस ने ओबीसी को पूरी तरह आरक्षण नहीं दिया, जिसने सामान्य वर्ग के गरीबों को कभी आरक्षण नहीं दिया, जिसने बाबा साहब के बजाय बाबा साहब को भारत रत्न देने योग्य नहीं माना, अपने ही परिवार को भारत रत्न देते रहे, जिस कांग्रेस ने देश की गली सड़कों चौक चौराहे पर अपने ही परिवार के नाम के पाठ जड़ दिए हैं, वो हमें उपदेश दे रहे हैं, वो हमें सामाजिक न्याय पाठ पढ़ा रहे हैं। আমি প্রথমে উত্তর শুনবো কংগ্রেসের কাছ থেকে। দলিতদের কথা উনি চিন্তা করেন, তাই জন্য তো আমরা বলছি আপনি এত চিন্তা করেন, ওবিসি অনুযায়ী আপনি জনগণনা করুন, ওবিসি সংরক্ষিত অবস্থায় তালিকা তৈরি করে আপনি জনগণনা করুন। আমাদের দাবি তো শুনছে না প্রধানমন্ত্রী। আমরা বারংবার বলছি, সোনিয়া গান্ধী বারংবার এই প্রশ্ন তুলেছে সংসদে। 1 নম্বর কথা। 2 নম্বর ভারতরত্নের কথা। উনি যেরকম লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশী, যারা প্রথমেই রাম মন্দির নিয়ে এত লড়াই করলেন, তাদেরকে নিমন্ত্রণ করে বললেন আপনারা তো অসুস্থ, আসতে হবে না। মানে আপনাকে বললাম নিমন্ত্রণ, মানে আপনাকে আসতে হবে না, সেরকম আর কি ব্যাপারটা, নিমন্ত্রণ করে। তিনি আসলেন না, তাকে কোনো প্রাধান্য দিলেন না। এবার তাকে তো একটা কিছু করে তার সম্মানটা দিতে হবে। যখন সারা ভারতবর্ষে এটা নিয়ে চর্চা হচ্ছে, তখন তিনি ভারতরত্ন দিয়ে তার মুখটা বন্ধ করে দিলেন। তিনি যেমন ভারতরত্ন দিয়ে সবার মুখ বন্ধ করেন, বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার আমাদের প্রয়োজন পড়েনি। বাবা সাহেব আম্বেদকরকে অস্বীকার করেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তো দুজনে ভারতরত্ন পেয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলতে চাই, পণ্ডিত নেহেরু, এক সেকেন্ড আমাকে বলতে দাও, তারপরে তুমি তোমার কথার উত্তর দেবো। আমি ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের যে হাতে যে সংবিধানটা রচিত করবার যে প্রণালী যে প্রথম প্রণয়ন করেছিল,
জওহরলাল নেহরু সাথে থেকে সেই কমিটিতে 8 জন থেকে সেই কমিটিতে আজকে সেই বাবা সাহেব আম্বেদকর যেই সংবিধান তৈরি করেছিল, সেই সংবিধানের উপর আজকে আমাদের টোটাল ভারতবর্ষে গণতান্ত্রিক কাঠামোটা দাঁড়িয়ে আছে। বাবা সাহেব আম্বেদকরকে আমাদের মাথায় উপরে স্থানে আছে, তাই বলে আমরা ভারতরত্ন দিইনি বলে সেটা সমালোচনার বিষয় না। আর যেই কথা হচ্ছে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীদের নিয়ে কথা হচ্ছে যাকে ভারতরত্ন দেওয়া হয়েছে, আমি নরেন্দ্র মোদীকে একটা প্রশ্ন করতে চাই, আপনার ফ্যামিলির কিংবা আপনাদের দলে একজন কাউকে দেখান যে কিনা দেশের জন্য প্রাণ দিয়েছে। আপনি একজন কাউকে দেখান আপনার দলে, আমি মেনে নেব যে আমরা ভুল আপনি ঠিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো মানুষ বেঁচে থাকতে তার নামে স্টেডিয়াম করিনি। আমরা একবার বিজেপির আলী হোসেনের কাছে আমরা দেখাচ্ছি সেই বিষয়টি যে 5 বছরে তফসিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণীর 13,626 জন ছাত্রছাত্রী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ছেড়েছে। তফসিলি জাতির ওপর অপরাধের সংখ্যা 13% থেকে বেড়ে 2022-এ দাঁড়িয়েছে 14.3%। দলিতদের ওপর অত্যাচারের ঘটনা গত 4 বছরে 25% বৃদ্ধি পেয়েছে। কি বলবেন, যে দলিত নিয়ে এত কথা বলছেন প্রধানমন্ত্রী, এই তথ্যগুলো তো এনসিআরবির তথ্য না। যে বিষয়টা দিদি বলতে চাইছিলেন ওইটার আগে উত্তর দিই, তারপরে আপনারটা দিচ্ছি। দলিতের উপর ভারতীয় জনতা পার্টির সরকার কোনো রকমের অত্যাচার করেনি, বরঞ্চ কংগ্রেস শাসিত রাজ্যগুলোর থেকে দলিতের উপর অত্যাচার বেশি হচ্ছে। হ্যাঁ, প্রস্তাব করেছিল কে? বিজেপি বিধায়ক। না শুনুন না, সেই কথাই বলছি যে ভারতীয় জনতা পার্টির আজকে যদি এমপির সংখ্যা দেখুন, আজকে দলিত এমপি বিজেপিতেই বেশি। দলিত এমপি আমাদের বিজেপিতে বেশি, দলিত এমএলএ আমাদের বিজেপিতে বেশি। এটা নয়। দ্বিতীয় যেটা বিষয় বলছি যে বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে দেখানো হয়েছে কংগ্রেসেই, আজকের কংগ্রেসের বক্তব্য আজ থেকে 15 বছর আগে কংগ্রেসের বক্তব্য বাবা সাহেবের থেকে আলাদা। বাবা সাহেবকে কংগ্রেসের সময় এই জওহরলাল নেহরু থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্বরা কোনো ক্রমেই পাত্তা দেয়নি। একটা টাইমে নির্মম জনগণের সামনে যে বাবা সাহেব আম্বেদকরের উপরে আমরা অত্যাচার করেছি, উনি বলছেন নির্মম অত্যাচার করেছি। কংগ্রেস আমি বলছি তো, বাবা সাহেব আম্বেদকর নিজের বক্তব্যে তার বইয়ের মাধ্যমে বলে গেছে তাকে পড়াশোনা করতে দেয়া হয়নি, তাকে বাইরে রাখা হয়েছে, তাকে দলিত বলে বঞ্চিত করে রাখা হয়েছিল। আর ভারতীয় জনতা পার্টি বাবা সাহেবকে সম্মান দিয়েছে, বাবা সাহেবকে ভারতরত্ন দিয়েছে। কি অবস্থা করেছে বলুন? আজকে রাষ্ট্রপতি করলেন, তাকে তো সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে ডাকলেন না পর্যন্ত দ্রৌপদী মুর্মুকে ডাকলেন, সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনে ডেকেছিলেন। ডাকার বিষয় কি আছে? উনি তো আমাদের রাষ্ট্রপতি আছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়া ছেড়ে দিচ্ছে এই জমানায় কেন? দেখেন, আপনারা যে তথ্য বলছেন এই তথ্যের পিছনে এক ছাত্রের এক নিজস্ব কিছু কারণ থাকতে পারে। এটার জন্য সরকার এর সঙ্গে কোনো যুক্ত নয়। যে প্রকল্প, যে অনুদান, যে ধরনের দলিতদের প্রতি, এসসিদের প্রতি, এসটিদের প্রতি কেন্দ্রীয় সরকারের যা স্কিম রয়েছে, এই স্কিমের মধ্য থেকে কোন দলিত কৃষাণু মিত্র। কৃষাণু, আমার প্রশ্ন, কংগ্রেসের সাম্প্রতিক অতীতে নির্বাচনী সাফল্য নেই, আসন এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়েছে যে তারা এককভাবে একটা বিরোধী দলনেতা দিতে পারেনি শেষ লোকসভা নির্বাচনে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত সোমবার দিন লোকসভায়, আজকে রাজ্যসভায় প্রধানমন্ত্রী যেভাবে এবং তার আগেও যেভাবে কংগ্রেসের ওপর আক্রমণ করছে, এটা কংগ্রেসের মানে প্রাপ্যর থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কি আপনি মনে করেন? দেখো, আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই কাল বা গত পরশু দিন এই প্রধানমন্ত্রী লোকসভায় ভাষণ দিয়েছিলেন, সেখানে উনি অধীরবাবুকে নাম নিয়ে 2-3টে
উক্তি করেছিলেন, যার উদ্দেশ্যটা ছিল আমাদের দিকে কোথাও একটা আঙুল তোলা। আজকে উনি রাজ্যসভাতে সেই কাজটাই করলেন, আমাদের কোনো একটা বক্তব্যকে বিকৃত করে উনি সেখানে কংগ্রেসের বিষয়ে বললেন। তো দেখুন, আমাদের এই ব্যাপারে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সতর্ক হতে হবে যে এই যে দুই বেড়ালের লড়াইতে যাতে বাঁদর পুরো রুটিটা না নিয়ে চলে যায়, এটা একটা দিক। দ্বিতীয় হলো একটি দলিত বা এসসি এসটি ওবিসি এসব নিয়ে শুনছিলাম। দেখুন, এটা তো ঠিক যে ভারতবর্ষ কংগ্রেস আমলে অনেকটা অগ্রগতি করলেও যতটা ওই সময়ে ওই 50-এর দশক বা 40-এর দশকে যেই সব দেশ স্বাধীন হয়েছে তারা যেইভাবে ফার ইস্টে আজকে ইন্ডো প্যাসিফিক এর এলাকায় বা অন্যান্য এইসব বিশ্বে যেসব দেশ ওই সময় স্বাধীন হয়েছে তাদের অগ্রগতি যেভাবে হয়েছে ভারতের অগ্রগতি সেইভাবে হয়নি, যেটা বিজেপি তাদের রাজনৈতিক মূলধন হিসেবে 2014-তে ব্যবহার করেছিল। আবার বিজেপি যা যা বলেছিল এই গত 10 বছরে বিজেপি কোনোটাই করতে পারেনি, বরঞ্চ দলিতদের প্রান্তিক সমাজের মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। আজকে যে বেকারত্বের হার সুস্মিতাদি বললেন 45 বছরে, তো বেকারত্বের মধ্যে কি শুধুমাত্র উচ্চবিত্ত বা উচ্চ বর্ণের লোকেরা আছে? এর মধ্যে তো প্রান্তিক সমাজের মানুষেরা আছে, দলিতরাও আছে, এসসি এসটি ওবিসি সবাই আছে। আজকে যে হাঙ্গার ইন্ডেক্সে আমাদের যে দৈন্য দশা সেখানে সবাই আছে। এখানে আমি এটা নয়, এখানে প্রাসঙ্গিক একটা অন্য বিষয়, এটা হচ্ছে যে আজকে যে গণতন্ত্র সংবিধান এসব শুনলাম। তো দেখুন, নরেন্দ্র মোদীর পেছনে যে কাজ করছে বর্তমান বিজেপি আরএসএস এর যে পলিটিক্যাল ন্যারেটিভ, এটা 3টে বই থেকে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে সাভারকারের হিন্দুত্ব, দ্বিতীয়টা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ বা ইন্টেগ্রাল হিউম্যানিজম, আর তৃতীয়টা হচ্ছে এম.এস. গোলওয়ালকারের বাঞ্চ অফ থটস। এই তিনটেতেই তিনটে জিনিস পরিষ্কার। একটা হচ্ছে ভারতবর্ষের বর্তমান সংবিধানের প্রতি চূড়ান্ত অশ্রদ্ধা, এক মিনিট, এবং দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী, এসসি এসটি ওবিসি এই সকলে রিজার্ভেশন বিশেষ করে এইগুলোকে তুলে নেওয়ার কথা বারংবার বলা হয়েছে। তো সুতরাং এই যে ন্যারেটিভে যদি একটা ছোট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিজ্ঞাপনী বিরতির পর এই বিষয়ে বাকিদের অভিমত শুনবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বেশি করে কংগ্রেসের ওপর আক্রমণ কেন করছেন, যেখানে কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী যে সাফল্য সেটা একেবারেই ধারে কাছে নেই, 3টি রাজ্যে পরাজয়, শুধুমাত্র তেলেঙ্গানায় জিতেছে তারা। সেক্ষেত্রে মোদীকে কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি তিনি সবকটি নির্বাচনের মুখ ছিলেন, কিন্তু আঞ্চলিক দলের কাছে সেখানেই পরাজয় হয়েছে। আমাদের রাজ্য সহ বেশ কয়েকটি দাক্ষিণাত্যের রাজ্যেও পরাজয় হয়েছে ভারতীয় জনতা পার্টির। আমি আসবো বিজেপির মুখপাত্র আলী হোসেনের কাছে। তাহলে কি আঞ্চলিক দলের কাছে এই পরাজয় সেটা আড়াল করতেই কংগ্রেসের ওপর এই আক্রমণ এবং সেখান থেকে নিজের কৃতিত্ব এবং সাফল্য তুলে ধরার একটা চেষ্টা? দেখুন, বিজেপির যা অবস্থান আছে আপনারা জানেন, 303খানা সিট ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে 2019 লোকসভায় আমরা জিতেছি, আমাদের এনডিএ সহ 354। আমরা স্লোগান দিয়েছি ইসবার 400 পার, আমরা একটা স্লোগান আমরা বেঁধে রেখেছি, 400 পার হয়ে যাবে এটা নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি 350 ক্রস করবে। এখন এই জ্বরে না যেটা বলছি অঙ্কুরবাবু শুনুন না শুনুন না বলছি, এই যে বিজেপির যে এই মুহূর্তে যে জ্বর সারা দেশ জুড়ে, যে বিজেপি কে নিয়ে বিভিন্ন বিরোধী দলের যে আতঙ্ক চলছে, আজকে কে চাবে ফুটন্ত মানে একটা ডুবন্ত নৌকাতে উঠতে? কেউ চাবে না ডুবন্ত নৌকো, সেখানে কেউ উঠতে চাবে না। তারা চাবে যে নৌকোতে উঠলে কোনো ডোবার কোনো সম্ভাবনা নেই। আজকে বিভিন্ন রাজনৈতিক দলেরা বিভিন্ন রাজ্য থেকে তারা এখন বিজেপিতে চেষ্টা করছে। আঙুল তুলবেন কেন? যাদের কাছে হেরেছেন তারাই তো বেশি শক্তিশালী, তাদের কথা আসছে না কেন? তাদেরকে আক্রমণ কেন করছেন? লোকসভা ইলেকশন আছে, ওটা রাজ্যের ইলেকশন, এটা হলো লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশনে জাতীয় ইস্যু আছে, তাই সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা মনে করছে যে বিজেপি নিরাপদ, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে। আসবো কংগ্রেসের কাছে। এই যে আঞ্চলিক দলগুলোর কাছে পরাজয় স্বীকার করা সত্ত্বেও তাদেরকে আক্রমণ না করা, তাহলে কি ভোট পরবর্তী সময়ে
তাদের যাতে সমর্থনটা পাওয়া যায় সেই ব্যবস্থাটাকে করে রাখার জন্যই বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মানে শুধুমাত্র কংগ্রেসকে আক্রমণ। আর একবার একটু বলবেন, এই যে শুধুমাত্র কংগ্রেসকে আক্রমণ, এর কারণটা কি এটা যে সাম্প্রতিক অতীতে একের পর এক আঞ্চলিক দলের কাছে পরাজয় স্বীকার করেছে বিজেপি, তারপরে এদেরকে না চটিয়ে শুধুমাত্র কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে যাতে ভোট পরবর্তী সময় যদি সমর্থন দরকার হয় এই আঞ্চলিক দলগুলো সাপোর্ট দেবে, এটা কি কারণ বলে মনে করেন? না দেখো, একটা বিষয় হচ্ছে তুমি যে কথাটা বলেছো খুব একটা ভুল জায়গা নয়, কারণ নরেন্দ্র মোদী নিজেও জানে তার সংখ্যা কত সে পাবে সে কিন্তু নিশ্চিত না। সে 400 বলে গর্জন করছে ঠিকই, কিন্তু সে একা ক্ষমতাটা অর্জন করতে পারবে কিনা, সে মেজরিটি সিট পাবে কিনা সেটার বিষয়ে তার সন্দেহ আছে। সেখানে কোন কোন দল তার সাথে যাবে সেটাও একটা ভাববার বিষয় আছে। হয়তো দেখবেন আমাদের দিদিমণিও চলে গেছে, সেরকম কোনো এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। তা যাই হোক, কারণ দিদিমণি যা সুর বলছে উনিও তাই সুর বলছেন। তা সুতরাং সেই জায়গায় যদি কংগ্রেসকে আর একটু বেশি করে গালি দেওয়া যায় তাহলে সেখানে তিনি একটুখানি লাভ পাবেন। আর একটা যেই জায়গাটা সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের সাথেই কিন্তু লড়াইটা, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। সারা ন্যাশনাল পার্টি বলতে কংগ্রেস ভার্সেস বিজেপি, বিজেপি ভার্সেস কংগ্রেস, 222টা সিটে এখনো আমাদের সংখ্যাধিক্য থাকুক, আমাদের সংখ্যাধিক্য থাকুক, সাফল্য নেই, সংখ্যাধিক্য থাকুক কে না থাকুক, তাহলে ডাইরেক্ট 222টা সিটের লড়াই আছে আমাদের সাথে। এবার আসি আমি ইয়ের কথায়, আলী সাহেবের কথায়। আলী সাহেব বললেন না এই করেছেন ওই করেছেন, আমি তো শুধু দেখছি এরা মন্দির নিয়েই ব্যস্ত হয়ে গেছে, রাম মন্দির, এরপরে আবার জ্ঞানব্যাপী নিয়ে শুরু করেছে। মানে একটা টাইমে যে নাদির শাহ ফাদির শাহ এসে ভারতবর্ষ লুট করে নিয়ে গেছিল, তারপরে আমরা দেখেছি মুঘলদের আমলে মুঘল সাম্রাজ্যের লোকে যারা রাজত্ব করেছেন তারা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। এখন নরেন্দ্র মোদীর আমলে উনি তো আবার রাজতন্ত্র কায়েম করেছেন, সিংহল প্রতিস্থাপন করেছেন সেন্ট্রাল ভিস্তায়। তা সেই রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি রাজার মতো তিনি সব মসজিদ ভাঙতে শুরু করেছেন। এবার মসজিদ ভেঙে মন্দির করবেন বলে তিনি ঠিক করেছেন। তার জন্য একের পর এক মসজিদের পিছনে যে মন্দিরের অবস্থান লুকিয়ে আছে সেটা প্রমাণ করতে চাই। এবং আমি একটা তার সাথে বলতে চাই, আমি ওনাকে প্রশ্ন করতে চাই, উনি এত জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী নিয়ে বললো, তো ইসরো কে প্রতিস্থাপন করেছিল? মূল্যায়ন করে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউজ করে। আজকেও আমরা দেখেছি যে এবার সামান করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে। আপনাদের দল বারংবার আপনাদের দলের বিরুদ্ধে যে সমস্ত হচ্ছে সেগুলো চলছে, তা সত্ত্বেও আপনাদের আক্রমণ করা হচ্ছে না। আমরা তো সব থেকে বেশি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে ভাষণ সেখানে কংগ্রেস টার্গেট লোকসভাতে আমাদেরকে করেছে, তো হ্যাঁ লোকসভাতে আমাদের করেছে, হ্যাঁ পরিবারতন্ত্র না না পরিবারতন্ত্র না, অধীর বাবুকে মানে অধীর বাবুকে হয়তো বন্ধু মনে করে কিন্তু করেছে। এবার আমি আসি বন্ধু অধীর বাবুকে মনে করে লোকসভার পাটিগণিতে আসি। এই যে সুস্মিতাদি বললেন যে আমরাই আছি, বিজেপি আর আমরাই আছি, এটা তো আমরাও বলছি যে কংগ্রেসকে ঠিক করতে হবে। আজকে তেলেঙ্গানাতে তারা জিতেছে, অত্যন্ত ভালো ব্যাপার, অভিনন্দন, কিন্তু তেলেঙ্গানাতে বিজেপিকে হারায়নি, সেখানে ওখানকার একটি আঞ্চলিক দলকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এসছে। তো সুতরাং এটা কংগ্রেসকেও দেখতে হবে যে দিনের শেষে বিজেপিকে কতটা দুর্বল করতে সক্ষম হচ্ছে রাজনৈতিকভাবে। আজকে যদি আমি শুধুমাত্র এই 2014 এবং 19-এর পাটিগণিত দেখি লোকসভার, তাহলে বিজেপি 31% পেয়েছিল 2014-তে এবং 2019-এ 37% ভোট পেয়েছিল। কংগ্রেসের যদি দেখি 2014-তে 19% পেয়েছিল, 2019-এ সিটটা 2-4টে বাড়লেও শতাংশ হারে নেমে এসেছিল 10%-তে। এবার আমি বিজেপি কংগ্রেসকে যদি দুজনকে একদিকে ঠেলে দিই তাহলে ভারতবর্ষে দেখা যাচ্ছে 2014-র পাটিগণিতে ভারতবর্ষে 50% মানে কংগ্রেস বিজেপি মিলিয়ে একদিকে 50%, অকংগ্রেস অবিজেপি 50%। আর 2019-এর পাটিগণিত যদি দেখি তাহলে 50টা বেড়ে 53% হয়, কংগ্রেস বিজেপি সম্মিলিত শক্তি হচ্ছে 47%। তো সুতরাং এটা বুঝতে হবে যে কংগ্রেস যেমনি অত্যন্ত দম্ভের সাথে বলছে যে বিজেপির বিরুদ্ধে আমরাই আছি, হ্যাঁ স্বীকার করে নিচ্ছি, কিন্তু ভারতবর্ষে কংগ্রেস এবং বিজেপি
বাইরে যে দলগুলো আছে সেইগুলো 50% বেশি রিপ্রেজেন্ট করে, তো তাদেরকে সমমর্যাদা দিতে হবে। কেউ দেয় না, কোনো দলই আজ অব্দি মর্যাদা দেয়নি। দরজা খুলে রাখলেন, কোনো চান্স নেই। একটা স্বৈরতান্ত্রিক, একটা অত্যাচারী শাসকের সমর্থনের কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে তুমি আজকের তারিখ দিয়ে? একদম গ্যারান্টি দিয়ে বলছি। গ্যারান্টি দিয়ে বলছেন, মোদি গ্যারান্টি কিনা আমি জানি না, কৃষাণু বলছেন যে গ্যারান্টি দিয়ে বলছেন। আমি বললাম তো বাংলার ভালোর জন্য যতদূর অবধি যেতে হয় গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছে। আমরা একটা ফিরে আসছি, একটা গ্যারান্টি দিচ্ছি, বিরতির পর ফিরে আসবো, এই আলোচনায় শুনবো এদের অভিমত। সঙ্গে থাকুন। যখন তোমাদের ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম, একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক আক্রমণ, এবং সেই আক্রমণ শুধুমাত্র নিশানায় কংগ্রেস। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটি জায়গা থেকে, হাওড়া থেকে একটি কর্মসূচি থেকে তিনি আবারও বলেছেন যে 100 দিনের কাজের জন্য কেন্দ্র বঞ্চনা করেছে এই বাংলাকে, সেই 100 দিনের টাকা তিনি দেবেনই। এবং ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 21শে ফেব্রুয়ারি ব্যাংকে টাকা পৌঁছে যাবে। যারা এই টাকা, যাদের বকেয়া রয়েছে 100 দিনের কাজ যারা করেছেন, সেই 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছবে বলেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে দুটি জায়গা রয়েছে, এক, মুখ্যমন্ত্রী কোন খাত থেকে এই টাকাটা দেবেন, রাজ্যের ভাড়ারে কতটা চাপ পড়বে সেটা যেমন রয়েছে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখন আবার নতুন করে শুরু হয়েছে ইডির যে তদন্ত অভিযান। সেখানে গ্রাম পঞ্চায়েত পর্যায়ের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের বাড়িতেও এই দুর্নীতির তদন্ত চলছে, এবং কেন্দ্রীয় সরকারের এই তদন্তকারী এজেন্সিগুলো নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস মুখ খুলছে। আমরা আজকে দেখতে পাচ্ছি অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু সামন করা হলো। তাকেও এর আগে 5 বার তিনি তল বেরিয়ে গিয়েছেন। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বলে দিল যে তাকে এবার সেই সমনে সাড়া দিতে হবে। আমি আসবো বিজেপির মুখপাত্র আলী হোসেন সাহেবের কাছে। যে রাজ্যকে আপনারা 100 দিনের কাজের জন্য 1 নম্বর দিলেন, সেই রাজ্যর টাকা আটকে রাখলেন। এতগুলো 156টা টিম এসেছেন বলে মুখ্যমন্ত্রী সেদিন জানিয়েছেন। তো এই টিমগুলো এলো, কিন্তু একটা এফআইআর দায়ের করলো না রাজ্যের বিরুদ্ধে। সিএজি বলছে প্রায় 2,29,000 কোটি টাকার মতো একটা দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে, সেটা নিয়ে কোনো এফআইআর হলো না, অথচ আপনারা বলছেন এখানে একটা দুর্নীতি হয়েছে। কি ব্যাপার বলুন তো? দেখুন, মমতা নিজেই ধরা পড়েছে তার বক্তব্যের মাধ্যমে। আমরা যেটা বলেছি যে 100 দিনের যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজে সেই টাকাগুলো না দিয়ে তিনি অন্য খাতে খরচ করেছেন, অথবা কোথায় কিভাবে রেখেছেন তিনি জানেন। আজকে তিনি বলছেন সেই টাকা তিনি ফেরত দেবেন, অর্থাৎ সেই কাজের টাকাগুলো উনি আবার 21 তারিখে উনি বরাদ্দ করেছেন, দেবেন। ভালো কথা দিন, কিন্তু আপনি নিজে স্বীকার করলেন, হ্যাঁ আপনি নিজে স্বীকার করলেন এই টাকাগুলো আপনি দেবেন, তাহলে টাকাগুলো কোথায় রেখেছিলেন? তাহলে ভারতীয় জনতা পার্টি যে কথাগুলো বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা নয়ছয় করেছে, আজকে তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা বিষয় বললেন যে জিপি অফিসগুলোতে যারা কর্মী, জিপি অফিসের কর্মী, সেক্রেটারি বলুন বা আপনার অ্যাসিস্ট্যান্ট বলুন, আজকে প্রধান বলুন, এই সমস্ত অফিসগুলোর সম্পর্কে যে ইডি তদন্ত হচ্ছে, আপনারা জানেন যে বহু প্রায় শত আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে আপনারা জানেন যে কোনো জায়গায় পোড়া গেছে, আগুন লেগেছে, আবার কোনো জায়গায় গেছে যে চুরি গেছে। বিভিন্ন অফিসের বিভিন্ন কাগজপত্রগুলো এই অবস্থায় আমরা দেখেছি, সংবাদ আপনারাই করেছেন। অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েত অফিসে আগুন লেগেছে, আগুন লেগে কাগজ পোড়া গেল, অর্থটা কি? অর্থটা হচ্ছে সেখানে দুর্নীতি হয়েছে। সেই জায়গাও কম নয়, এক একটা অঞ্চল, এক একটা গ্রাম পঞ্চায়েত, সেখানে এক বছরে প্রায় 10 কোটি টাকার উপরে তাদের বাজেট। তাহলে 5 বছরে 50 কোটি টাকার বাজেট, এইভাবে বছরের পর বছর কত কোটি টাকা অবশ্যই ইডি তদন্ত করবে। সুতরাং এফআইআর করলেন না? না, এফআইআর যেটা হয়নি সেটা ইডি বুঝবে, আর হলো তাদের যে বিষয়। তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠলো ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের তরফ থেকে, তার উত্তর শুনতে চাইবো। এবং একই সঙ্গে যেটা বারংবার একটা প্রশ্ন উঠছে যে বিধানসভায় কেন শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে না, বিরোধী দলনেতাও একই কথা বলেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ কেন হচ্ছে না তৃণমূল কংগ্রেস এই ধর্ণা কর্মসূচি করে সময় নষ্ট না করে, এই দুটোরই বাকি উত্তর রয়েছে।
না, যাই হোক, কিছুদিন আমি দেখতাম যে এই বিষয়ে তো রাজ্যতে বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে গলা মেলায়। তো আমি গত পরশুদিন দেখলাম যে সিপিএম এর যে একটি রাজ্য আছে, ওই যেন নাম কেরালা, কেরালার মুখ্যমন্ত্রীও তার রাজ্যের বকেয়ার জন্য দিল্লিতে ধর্ণা দিচ্ছে। হ্যাঁ, তো বলে রাখি, সবে ধাপ হয়, ধাপে ধাপে নিশ্চয়ই সব এগোবে। এবার আসি যে যেই অভিযোগগুলো নিরন্তর বিজেপির তরফ থেকে হচ্ছে, এটা আমার কাছে একটা চিঠি আছে। এই চিঠিটা সম্ভবত 2-3 দিন আগে একটি বড় দৈনিকে, বাংলা দৈনিকে প্রকাশিত হয়েছে। চিঠিটা লেখা হয়েছে কৃষি ভবন, নতুন দিল্লি, মানে নিউ দিল্লি কৃষি ভবন থেকে। লিখেছেন ডিরেক্টর মানরেগা, মানে এই যে 100 দিনের কাজের যে প্রকল্পটি, মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, তো সেই তাদের যে ডিরেক্টর আছেন উনি লিখেছেন 14/12/2021-এ। এখানে উনি লিখছেন টু পে অ্যান অ্যাকাউন্টস অফিসার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তাকে লিখছেন 14/12/2021-এ, এবং তার সারমর্ম হলো যে পশ্চিমবাংলার এই যে বকেয়া 100 দিনের কাজের টাকা, সেটা ছাড়পত্র। এবং সেখানার যদি চিঠি, 2 পাতার চিঠি, তাতে 7 নম্বর যে পয়েন্টটা উনি মেনশন করছেন, সেখানে লিখছেন নো ইউটিলাইজেশন সার্টিফিকেট ইজ পেন্ডিং এগেনস্ট দিস স্কিম। কোন তারিখের এটা হচ্ছে 14/12/2021 ফর দি ফিনান্সিয়াল ইয়ার টিল 2021-22। এই কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট পেন্ডিং রাখিনি, তারপরেও বিজেপি কেন এরকম ভাবে আটকে রেখেছে? তো মিথ্যাচার, মিথ্যাচার। আমি তো চিঠিটা প্রকাশ করে দিয়েছি, আপনি চাইলে আমার ফেসবুকে দেখতে পারেন, দলের ফেসবুকে দেখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কি বলেছেন আমরা একবার শোনাবো দর্শকদের। আজকে কি বলেছেন? আগামী দিনও কী কী করব শুনলে চমকে যাবেন। আগাম তো সব কিছু বলতে নেই, প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে। সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কি কাপড় জামা কিনবেন, কত টাকা খরচা করবেন, বছরের প্রথমে আপনাকে তার হিসেব রাখতে হয়। ঈদে কত খরচা করবেন, কত খরচা হবে, আগে থেকে হিসেব রাখতে হয়। তাই আপনাদের বলি, আমি আপনাদের পাহারাদার, আমি জমিদার নই, আমি জোরদার নই, আমি সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি। আমি আগেও যা বলেছি, এখনও তাই বলছি। দেখুন, রৌদ্র ঝড় জল, আমি সারা জীবন মার খেয়ে এসেছি, আমার সর্বাঙ্গ শরীরে চোট আছে, তা সত্ত্বেও মনে রাখবেন, একটা দিন আমি কাজে নষ্ট করি না। আমাদের ধর্ণা আজও চলছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত চলবে, এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। কংগ্রেসের কাছে আসবো, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে? দেখুন, আমরা প্রথম থেকে একটা জিনিস বলে আসছি, যদি চাওয়াটা ন্যায্য হয় আমরা নিশ্চয়ই ওনার সাথে লড়াইয়ে থাকবো। আমাদের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মশাই বলে দিয়েছেন অলরেডি। কিন্তু আমরা একটা জিনিস বুঝছি না, কেন ওরা বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, এরা বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, ইউসি দেয়নি। তাহলে কেন শ্বেতপত্র প্রকাশ করছে না? আর যদি বা তাদের সত্যি পাওনা থাকে, তাহলে সেই পাওনার জন্য তারা সুপ্রিম কোর্ট কেন যাচ্ছে না, যেটা রাজস্থানে আমরা সরকার থাকাকালীন আমরা করেছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এইভাবে ধর্ণা দিয়ে তো সমস্যার সমাধান হচ্ছে না। আগেও অভিষেক ব্যানার্জি ধর্ণা দিয়েছেন, তাতে কি সমস্যার সমাধান হয়েছে? সমস্যার সমাধান হয়নি। রাজ্য এইভাবে দিতে পারে না অঙ্কুর, রাজ্য এইভাবে দিতে পারে না। যে কোনো একটা স্কিম তার রেশিও আছে, 60-40, 70-30, যেমন এইটাতে 100 দিনের কাজে 60 রেশিও, কেন্দ্র 40 রেশিও। না, সেই রাজ্য ভান্ডার থেকে এইভাবে ডিসপ্যাচ করতে পারে না, এইভাবে ডিসপ্যাচ করতে পারে না টাকা, এইটাও বেআইনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা লাস্ট একটু বলতে চাই এই কথাটা, আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্যে যে স্তম্ভগুলোকে মেন দাঁড় করিয়েছে, মহিলা, দলিত, যুব, শ্রমিক আর কৃষক, এদেরকে মানে শ্রমিক কৃষকদের একসাথে, মহিলাদের কথা উনি বলেন। এদিকে বীজভূষণের মতো লোকেরা যারা মহিলা অ্যাথলেটিকদের বেশ অসম্মান করেন, তাদের শাস্তি হয় না। তিনি দলিতদের কথা বলেন, অথচ আজকে 25% দলিতদের উপর অত্যাচার বেড়ে গেছে। এবং দ্রৌপদী মুর্মুর মতো একজন জ্ঞানী মহিলাকে উপর রাষ্ট্রপতি পদে বসিয়েও তাকে সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন করতে পারে। এবং যুবরা, এক সেকেন্ড, যুবরা আজকে বেরোজগার,
শ্রমিকদের আজকে শিল্প নেই, আর কৃষকদের না ঋণ মুকুব করা হচ্ছে, দিনকে দিন সারের দাম বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী তার জন্য ন্যায় যাত্রা করছে। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন সেই দাবির প্রেক্ষিতে কংগ্রেসের বক্তব্য আমরা শুনিয়েছি। আমি আরও একবার আসব যে এই যে রাজ্যের ভাড়ারে একটা বাড়তি চাপ হতে পারে এই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায়, একটা কোনো না কোনো একটা খাত থেকে তো মুখ্যমন্ত্রী অবশ্যই দেবেন এই টাকাটা, ফলে রাজ্যের ভাড়ারে একটা বাড়তি চাপ হবে। এক্ষেত্রে বিরোধীদের একাংশের বক্তব্য সেই বাড়তি চাপের দায়ভারটা কি রাজ্যবাসীকেই বহন করতে হবে যেহেতু কেন্দ্র দিচ্ছে না? নিশ্চয়ই। দেখুন, আমরা সবসময় জানি গরিব মানুষদের জন্যে, প্রান্তিক মানুষদের জন্যে যতদূর যাওয়ার আমার দল যাবে, আমাদের সরকার যাবে। কিন্তু এর মধ্যে আমি বলে রাখি যে পশ্চিমবাংলা আজকে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য রূপে কোথায় অবস্থান করে। আজকে যদি আমি দেখি মাল্টি ডাইমেনশনাল পভার্টিতে সারা ভারতের সময় তো বেশি নেই। আমি জানি যে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো মানে যে তথ্যগুলো দিয়ে থাকে আমরা শুনি, আমরা আগামীকালও হয়তো একটা দিতে দাও। 2016 থেকে 2021 গুজরাটের মতো রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার, যেখানে 41 লক্ষ মানুষকে ওবিসি ওই বিলো পভার্টি বিপিএল থেকে তুলে আনতে সক্ষম হয়েছে, সেইখানে অত্যন্ত ক্ষুদ্র ক্ষমতায় পশ্চিমবঙ্গ সরকার 5 বছরে 93 লক্ষ, প্রায় 1 কোটি মানুষকে এই বিপিএল তালিকা থেকে তুলে আনতে ভালো কথা। কিন্তু এই যে প্রান্তিক মানুষদের জন্য তাতে যদি আমাদের কিছু পক্ষ থেকে যে একের পর এক বিরোধীদের হিংসার কথা আমি একটা শুনি, আমরা কৃচ্ছ সাধন করতে হলে করব, কিন্তু আমরা গরিব মানুষদের পাশে। বিরোধীদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা 100 দিনের কাজের টাকাটা তারা তাদের পকেটস্থ করেছে এবং যার কারণে টাকাটা এলো কোথায়? আমরা তো টাকা বকেয়া বলছি, আর সেটা তো আধার লিঙ্ক। দুর্নীতি এবং বিজেপি বলছে যে দুর্নীতি হয়েছে বলেই তারা টাকাটা দিচ্ছে না। আরে বাবা, সেটা তো আমি প্রমাণ করে দিলাম। আমার কথা বিশ্বাস করতে হবে না, বিজেপির কথাও বিশ্বাস করবেন না, দলিল তো বিশ্বাস করেন। আজকে একটা সরকারি নথি সেখানে বলছে যে সেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া গেছে, রেডি আছে, ডিসবার্স করো। এবং যখন বলছে ডিসবার্স করো, তখন আমাদের তৃতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তখন থেকে টাকাটা আটকে, এবং বিজেপির নেতারা বলছে তারা একটা ফোনে আটকে ছিল, একটা ফোনে ছেড়ে দিতে পারে। আমি ওই নিচে একটা লাইন দেখলাম, আমি ওইটার উপর একটুখানি বলবো যে ওই যে লিখেছে গরিব সাংবাদিকদের জমি দেবে। গরিব সাংবাদিকের ক্রাইটেরিয়াটা কি হবে আমার জানা নেই। আর উনি তো সবসময় বলেন যে টিভি দেখবেন না, টিভি খুললেই গালমন্দ, এর থেকে সিরিয়াল দেখবেন। তাহলে উনি আবার সাংবাদিকদের উপহার দিয়ে হিসাবে জমি দেবেন, কি ব্যাপারটা বুঝছি না। যাই হোক, আগে গরিব সাংবাদিকরা কি পায় আমরা দেখি। মুখ্যমন্ত্রী গরিব কাদের ক্রাইটেরিয়াটা কি, সুস্মিতা দি, তোমার মনে আছে একটা সময় পশ্চিমবাংলার অনেক চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছিল, আমার নেত্রী বিভিন্ন ভাবে তাদের পাশে দাঁড়িয়ে বলে চ্যানেলগুলো বেঁচে গেছে। একটু একটা লাইন বলি যে ভারতবর্ষে মনরেগাঁও থেকে শুরু করে আজকে যত আবাস যোজনা থেকে শুরু করে আজকে যত প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যা প্রকল্প কংগ্রেস সরকারের, আইসিডিএস, মিড ডে মিল কংগ্রেস সরকারের আমলে শুরু হয়েছিল, আজকে সেই প্রকল্পগুলি আপনাদের প্রধানমন্ত্রী নতুন নতুন নামাকরণের মাধ্যমে নতুন মানে পুরনো মদ নতুন বোতলে দিয়ে পেশ করছেন মানুষের কাছে। নতুন আপনারা কি করলেন মানুষের জন্য সেটা বলুন। কিন্তু তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তারপরে যেখানে যেখানে হচ্ছে না সেখানে বাংলা এবং দিল্লির মতো কেন্দ্রীয় এজেন্সি লাগাচ্ছেন। এই সর্বগ্রাসী মনোভাব কেন? চণ্ডীগড়ের মেয়রকেও আপনারা প্রিজাইডিং অফিসারকে ব্যবহার করে তুলে নিতে চেয়েছিলেন, এই সর্বগ্রাসী মনোভাব কেন? সর্বগ্রাসী মনোভাব না, এটা হচ্ছে যারা দুর্নীতি করেছে, যাদের উপর ডাউট হচ্ছে ইডি, সিবিআই, অজিত পাওয়ার কি করেছে? তারা অজিত পাওয়ার কি করেছে? সঠিক লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই তদন্ত হবে। হোক না, তাহলে এই তদন্তগুলো কেন আটকে রয়েছে? তদন্তটা কেন আটকে রয়েছে? সব হবে, নিশ্চিত রূপে হবে, সময় সেটা প্রকাশ হবে, সময় প্রকাশ হবে। আর দিদি যে কথাটা বলছে, আমি একটু বলতে যাচ্ছি কৃষ্ণানুদা, দিদি যে কথাটা বলতে যাচ্ছে, আজকে দিদিরা যে কথাটা বলছে, অর্থাৎ কংগ্রেস পার্টি যে কথাটা বলছে, এটা সম্পূর্ণ হতাশার থেকে বলছেন।
কিচ্ছুই করতে পারছে না। 10 বছর ধরে বহু কিছু করলেন, কিন্তু মোদিকে বিজেপিকে আপনারা আটকাতে পারেননি, এবারও আটকাতে পারবেন না, পারবেন না। সেজন্য হতাশা থেকে এগুলো সব বলছেন। আমার শুধু একটা বক্তব্য, একটা বক্তব্য, আমার একটা প্রশ্ন, আমার শুধু 28শে জুন প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে দাঁড়িয়ে বললেন 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযুক্ত হচ্ছেন অজিত পাওয়ার। ঠিক 3 দিন পর 1 জুলাই তাকে নিজের দলে নিয়ে রাজ্যের সরকারে যুক্ত করলেন, উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী করলেন। এটা কিরকম দুর্নীতি এবং কিরকম ওয়াশিং মেশিন, এবং তাতে বিজেপির নেতাদের এবং বিজেপির জোটসঙ্গীদের কেন তদন্তটা আটকে যায় বা হয় না? আমি আলী সাহেবকে আর একটা কথা বলতে চাই, আপনারা আগে বলুন আপনারা প্রজাতন্ত্র গণতন্ত্রের উপর বিশ্বাস রাখেন না একনায়কতন্ত্রের উপর বিশ্বাস রাখেন? তার জন্য নরেন্দ্র মোদীর সরকার, মোদীর গ্যারান্টি, শুধু মোদীর নামকরণ করে যাচ্ছেন, নামাবলী পড়ে যাচ্ছেন। শেষ করুন। প্রথমত হচ্ছে ভারতীয় জনতা পার্টি সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভারতবর্ষের সরকার যেমন চালাচ্ছি এবং আগামীও দিনেও আমরা চালাবো। গণতন্ত্র হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম পীঠস্থান, সেটাকেই পাথেয় করে নরেন্দ্র মোদী সাহেব এগিয়ে যাচ্ছে, এটাকে আমরা গুরুত্ব দিই। এবং কংগ্রেস গণতন্ত্র মানে না, কংগ্রেসের সময় গণতন্ত্র ধূলিসাৎ হয়েছিল, কংগ্রেস মানে হচ্ছে পরিবারতন্ত্র। না না দিদি শোনো, কংগ্রেস মানে হচ্ছে পরিবারতন্ত্র। 2% এখন স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ হয়েছে, শিক্ষাক্ষেত্রে 2.5% এর নিচে নেমে এসেছেন, যেটা 3.3% আপনাদের সরকার দিত, সেটা 2.4% নেমে এসেছে। আপনারা উন্নতির কথা বলছেন, সবকা বিকাশ। যদি আপনাদের মনে হয়, আমরা দেখেছি যে পরিকাঠামোর উপর আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, পরিকাঠামোকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। সেই হিসাবে কেন্দ্রীয় সরকার বাজেট করেছে এবং এই বাজেট একটা জনমুখী বাজেট হয়েছে। জনমুখী বাজেট শিক্ষায় এগিয়ে ভারত সরকারের হেলথ স্বাস্থ্য বাজেট হচ্ছে 85,000 কোটি টাকা। পশ্চিম বাংলা সীমিত ক্ষমতায়, শুধু একটা অঙ্গরাজ্য, 30টি রাজ্যের মধ্যে একলা হেলথ বাজেট হচ্ছে 17,000 কোটি টাকা। এটাই হচ্ছে তফাৎ। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আগামীকাল রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেখানে হয়তো মুখ্যমন্ত্রী আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এর আগেও প্রতিশ্রুতি দিয়েছেন যে 21 লক্ষ মানুষের কাছে তাদের প্রাপ্য বকেয়া পৌঁছে দেবেন, সে বিষয়ে হয়তো কিছু আলোকপাত করা হবে আগামীকালের বাজেটে। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে রাজ্য বাজেট। তার পাশাপাশি যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে যেভাবে আক্রমণ করছেন তার পাল্টা রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করে কংগ্রেস, এবং যে সমস্ত শরিক দলগুলি ইন্ডিয়া জোটে রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ কেজরিওয়ালকেও সমন পাঠানো হয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়টিকে মোকাবিলা করে নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন আলী হোসেন, কৃষাণু মিত্র, সুস্মিতা বিশ্বাস। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।